হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব পর্ষদের টেস্ট পেপারের একটি স্কুলের অঙ্কের প্রশ্ন পেপারের সমাধান। স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ যাদবপুর বিদ্যাপীঠ, যেটা তোমরা পাবে হচ্ছে 402 নম্বর পেজে। 402 নম্বর পেজের আগে পর্যন্ত অঙ্ক আমি করিয়ে রেখেছি। আগের যে পেজগুলো রয়েছে পর্ষদের টেস্ট পেপারের, সে অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, সেই প্লেলিস্টে গেলেও কিন্তু তোমরা পরপর পেজগুলো পেয়ে যাবে। দেখো, আজকে আমরা শুরু করব হচ্ছে এই স্কুলটা 1-এর 1 থেকে। দেখো কি বলছে, যদি আসল ও সবৃদ্ধি মূলের অনুপাত 25:27 হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো, এখানে আসলটা হচ্ছে 25 আর সবৃদ্ধি মূলটা হচ্ছে 27। ঠিক আছে, এটা এক্স ধরেও করতে পারো, তার মানে পি আমরা ধরে নিতে পারি হচ্ছে 25x টাকা, আর পি প্লাস আই, যেটাকে আমরা বলি হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ আসল, সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 27x টাকা। তাহলে সুতরাং দিয়ে শুধু আই যদি বের করো তাহলে 27x থেকে 25x আমরা বিয়োগ করতে পারি, তাহলে এখানে কত হবে, 2x হবে। ঠিক আছে, তাহলে সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল টু PRT/100। তাহলে আই মানে হচ্ছে এখানে 2x টাকা, তারপরে পি হচ্ছে 25x টাকা, ইন্টু আর মানে এখানে আমরা জানি না, আর টি বলে দিয়েছে 1 বছরের জন্য, বাই 100। এবার দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, আর 25 দিয়ে 100 কাটলে হচ্ছে 4 হচ্ছে। তাহলে আর এর মান 4 দুগুণি 8% বেরোচ্ছে। তাহলে 8% আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে তোমাদের রাফটা করে নিতে হবে। এবার আমরা চলে আসবো, দেখো পরেরটায় 2 দাগেরটা বলছে, যদি এক্স ইকুয়াল টু রুট দিয়ে √5+1 আর √5-1 হয় তাহলে এই রাশিটা কত হবে। দেখো, এটা একটু বড় অঙ্ক রয়েছে, তো আমি এটা করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো কিভাবে অঙ্কটা হচ্ছে। এক্স ইকুয়াল টু, আচ্ছা দাগ নম্বরটা দিয়ে দিয়ে আগে, এটা 2 দাগের অঙ্ক। এক্স ইকুয়াল টু বড় √ওভার দিয়ে √5+1 রয়েছে, আর নিচে রয়েছে √5-1। এবার এটা আমরা কি করব, করণীনির্ণয় করব। করণীনির্ণয় করলে কি হয়, করণীনির্ণয় করলে ওপরে √5+1 তার হোল স্কোয়ার হয়ে যায়, আর নিচে হয়ে যাবে √5-1 ইন্টু √5+1। এটা হয়ে যাবে করণীনির্ণয়। মানে হচ্ছে যে নিচে যে সংখ্যাটা রয়েছে তার অপোজিট, মানে তার অনুবন্ধী, যেটা √5-1টা হয়ে যাবে √5+1, সেটা দিয়ে ওপর নিচ গুণ করতে হয়। ওপর নিচ গুণ করলাম। এবার আমরা কি করব, √5 দিয়ে যেটা রয়েছে √5+1 তার হোল স্কোয়ার লিখলাম, আর নিচে রয়েছে কি √5 5 হয়ে যাবে, আর 1 মানে 1 হয়ে যাবে। মানে এটা তোমাদের হচ্ছে a² - b² যে সূত্র সেটা পড়েছে। এবার দেখো, এটা যদি স্কোয়ারে তুলে দিই তাহলে √5+1 হবে, আর নিচে 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, আর 4-এর যদি বর্গমূল করি তাহলে 2 হয়। ঠিক আছে, এটা হবে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এটাকে যদি আমরা ভেঙে দিই, মানে √5/2 হয়ে যাবে একটা সংখ্যা, আর একটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে দিতে পারি। এবার আমরা কি করব, দেখো পরের লাইনে এক্স এর পাশে আমরা নিয়ে আসবো এই হাফটা, আর এই পাশে পড়ে থাকবে হচ্ছে √5/2, এটা পড়ে থাকবে। এবার উভয় পক্ষকে তোমরা যদি স্কোয়ার করো, উভয় পক্ষ স্কোয়ার মানে এক্স মাইনাস হাফ, তার যদি স্কোয়ার করো, আর এই পাশের স্কোয়ার করলে 5 হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, 5/4। এবার এটার যদি সূত্র ফেলো, মানে এই প্রথমটার, তাহলে হয়ে যাবে কি x² - 2a, তারপরে b, এখানে b মানে হচ্ছে হাফ, আর হাফের স্কোয়ার মানে 1/4 ইকুয়াল টু হয়ে যাবে 5/4। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, ভালো করে লক্ষ্য করে দেখো, x² এর জায়গায় x² লিখলাম, -2 তো কেটে যাচ্ছে, পড়ে থাকছে x, আর এই 5/4 থেকে 1/4 আমরা বিয়োগ করতে পারি, কারণ 1/4টা ওই পাশে চলে যাবে। তাহলে লাস্ট লাইনে আমরা দেখো করতে পারি x² - x ইকুয়াল টু 5/4 থেকে 1/4 যদি বিয়োগ করো তাহলে এটা লসাগু করে দেখবে, এটা কিন্তু ওপরেও 4 বেরোবে, নিচেও 4 বেরোবে, 4 কেটে গেলে 1 বেরোবে। এটা তোমাদের করতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 5/4 বিয়োগ 1/4, এটাকে যদি লসাগু করো 4 হবে, ওপরেও 5 বিয়োগ 1, অর্থাৎ 4/4 হবে, আর 4/4 মানে 1 হয়। এই 1 এখানে লিখেছি। এবার এই 1 এখানে লেখা মানে হচ্ছে সবকটাকে যদি একটাকে যদি বাঁদিকে নিয়ে চলে আসো, তাহলে -x - 1 = 0 হচ্ছে।
ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে 0 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, যাদবপুর বিদ্যাপীঠ এই পেজটা কিন্তু দেখো স্টার দিয়েছি, এই পেজটা কিন্তু খুব মোস্ট ওয়ান্টেড পেজ বলতে পারো, মানে খুবই ইম্পর্টেন্ট পেজ। এই পেজে যা অঙ্ক আছে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো। যত বড় অঙ্ক আছে, উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, রাশি বিজ্ঞান আছে, এই পেজটা কিন্তু খুবই ভালো করে কিন্তু মাধ্যমিকে করে যেও। ঠিক আছে, যাদবপুর বিদ্যাপীঠ এই পেজটা খুবই ইম্পর্টেন্ট পেজ। এটা বড় প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি আমরা নেক্সট 3 দাগেরটা। দেখো, এবিসি এর পরিকেন্দ্র ও ত্রিভুজের মধ্যে অবস্থিত। এখানে বলে দিয়েছে ও বি এ 35 ডিগ্রি আর ও সি এ 25 ডিগ্রি হলে ও বিসি কত হবে। দেখো, তো এটা আমরা 3 দাগ দিয়ে করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে একটা বৃত্ত এঁকে নিতে হবে। তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম। এবার এর মধ্যে কি রয়েছে, একটা ত্রিভুজ রয়েছে, তো এই ত্রিভুজটাও এঁকে নিলাম। এবার বলেছে যে এখান থেকে এই একটা দাগ যাবে, এখান থেকে এই একটা দাগ যাবে, আর এখান থেকে এই একটা দাগ যাবে। এটার নামকরণ করলাম এ, এটা বি, এটা সি। এরপরে দেখো কি কি বলেছে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, ও বি এ 35 ডিগ্রি। দেখো, এটা তো ও নাম দিলাম, এটা ও, তাহলে এটা যদি ও নাম দিই তাহলে ও, এটা ও, তারপরে বি, তারপরে এ, ও বি এ। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কিন্তু বলে দিয়েছে 35 ডিগ্রি। আর ও সি এ মানে এই কোণটা বলে দিয়েছে কত, 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে দুটো কোণ আমরা দেখতে পাচ্ছি, এ কোণ, এই যে পুরো কোণটা যে বেরোবে, এই দুটো কোণের কিন্তু সমষ্টি করতে হবে। ঠিক আছে, এই কোণটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি, এটা কোণের সমষ্টি কিন্তু এটা বেরোবে। এবার তাহলে আমরা কি লিখতে পারি, কোণ এ সমান সমান 35 যোগ আমরা করে দেবো কত, 25। ঠিক আছে, তাহলে 35 আর 25 যোগ করলে দেখো 60 ডিগ্রি হয়। তার মানে পুরো এ কোণটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি ও কোণ করি, এই যে এই নিচের কোণটা যদি করি, তাহলে এই কোণটার নাম কি, বিওসি। এটা দ্বিগুণ হয়, মানে বহিস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তার মানে এটা হয়ে যাবে কত, 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 120 ডিগ্রি যদি হয়, তাহলে আমার চেয়েছে অঙ্কটায় ও বি সি, তাহলে ও তারপরে বি তারপরে সি, মানে এইটুকুনি কোণ চেয়েছে, এইটুকুনি কোণ। এবার মাথায় রাখবে এই যে ওবিসি রয়েছে, এই কোণের দুটো কোণই সমান, কারণ ও থেকে বি আর ও থেকে সি হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে ও থেকে বি আর ও থেকে সি যদি সমান হয়, এখানে লিখে দিচ্ছি ও সি আর ও বি যদি সমান হয়, তাহলে তার বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ কোণ ও বি সির সাথে সমান হচ্ছে কোণ ও সি বি। এবার এই দুটো কোণ যদি সমান হয় আর এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি 180 থেকে 120 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে 180 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 60, আর 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। তাহলে আমরা এটা অ্যান্সার পাচ্ছি কত, 30 ডিগ্রি, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রথম লাইনটা আবারও বলে দিচ্ছি, এই যে কোণ এ, এটা হচ্ছে কিন্তু এই যে এর যে অর্ধস্থ কোণ, যেটা এই অর্ধস্থ কোণের কিন্তু কি হয়, এই পুরো টোটালটা হয়, মানে এই ছোট্ট বি আর এই ছোট্ট সিটাই কিন্তু টোটাল হচ্ছে এই এ কোণটা। এটা বৃত্তস্থ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটাও। চলে আসছি আমরা 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো 4 দাগের অঙ্কটা বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স হলে সেক থিটার মান কত হবে। দেখো, এটা করার আগে প্রথমে আমাদের একটা রিলেশন জানা কিন্তু খুব দরকার। রিলেশনটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, এবার এখানে আমরা করতে পারি সেক থিটা প্লাস দিয়ে ট্যান থিটা একবার আমরা লিখতে পারি, আর একবার সেক থিটা মাইনাস দিয়ে ট্যান থিটা আমরা লিখতে পারি, এবং ইকুয়াল টু এটা হবে 1। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, সেক থিটা প্লাস দিয়ে তো মান দেওয়া রয়েছে, কিন্তু মাইনাস দিয়ে মানটা দেওয়া নেই। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমরা কি বের করব, 1/x বের করব। কেন 1/x হলো, কারণ এটা তো x, এই যে রাশিটা দেখো আমি যেটাতে দাগ দিচ্ছি, এটা হচ্ছে x, xটা ওই পাশে গেলে 1/x হয়ে যায়। এবার আমরা কি করব, আমরা এটা 1 নম্বর সমীকরণ পেলাম, এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবার এটাকে যদি যোগ করে দিই আমরা, তাহলে দেখো কি হবে, তাহলে সেক থিটা প্লাস দিয়ে ট্যান থিটা রয়েছে,
আবার প্লাস দিয়ে সেক থিটা মাইনাস দিয়ে ট্যান থিটা লিখলাম, তাহলে এটার যোগফল কি হবে এক্স প্লাস 1/x হয়ে যাবে। এবার দেখো ট্যান থিটার সাথে তো ট্যান থিটা কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে 2 সেক থিটা আর ইকুয়াল টু এটা লসাগু যদি করো তাহলে x² প্লাস 1/x হবে। এবার এই 2টাকে যদি আমরা x এর কাছে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি সেক থিটা ইকুয়াল টু x² প্লাস 1 বাই দিয়ে 2x। ঠিক আছে, তো এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখে নাও, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। অপশন বি এর সাথে কিন্তু হুবহু কমন আমাদের মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা এইভাবে তোমাদেরকে করতে হবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও কিন্তু কোথাও তোমরা করোনি, এই পেজেই ফার্স্ট করছো। চলে আসছি আমরা দেখো 5 দাগের অঙ্কটায়। একটি লম্ব আকৃতি চোঙের বক্রতলের ক্ষেত্রফল উহার আয়তনের সমান হলে উহার ভূমির ক্ষেত্রফল কত হবে? দেখো 5 দাগেরটা 2πRh হচ্ছে এর সূত্র। 2πRh মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর আয়তনের সূত্র হচ্ছে তোমরা জানো πr²h। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আর এর সাথে স্কোয়ার কেটে যাচ্ছে, আর এইচ এর সাথে এইচ কেটে যাচ্ছে, তাহলে আর এর মান আমরা পাচ্ছি কত 2। এবার চেয়েছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr², তাহলে পাই এর মান হচ্ছে 22/7 আর আর এর মান হচ্ছে 2 এর স্কোয়ার অর্থাৎ 4 হবে, 2 এর স্কোয়ার 4, তাহলে 44 দুগুণী 44 নয় সরি 22 আর 4 হচ্ছে 88, 88কে 7 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে সরি, তাহলে 88কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 7 12 84, 84 আর 4 88, 88 আর নিচে রয়েছে 7, তার মানে 12 পূর্ণ 4 এর 7। ঠিক আছে, 12 পূর্ণ 4/7 দেখতে পাচ্ছি আমরা অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 6 দাগের অঙ্কটা। দেখো 6 দাগের অঙ্কটা খুবই সহজ। 6 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, বলছে সাইন 2 থিটা রয়েছে ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হচ্ছে হাফ। হাফ মানে আমরা এটা জানি যে সাইন 30 ডিগ্রিতে হাফ হয়, তাই আমরা এটা 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে দুদিক থেকে যদি সাইন আমরা তুলে দিই তাহলে 2 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর শুধু থিটার মান তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটার মান এখানে শুধু চেয়েছে, তাহলে 15 ডিগ্রি, যেটা অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। শূন্যস্থান পূরণে চলে আসবো। দেখো শূন্যস্থান পূরণে এক জায়গাটা বলছে বার্ষিক 10% সুদের হার 8,000 টাকার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো এটা একটু বোঝার অঙ্ক, বুঝতে হবে কি করে এটা বুঝবে। প্রথমে প্রথম বছরের যে সুদটা সেটা কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে আর সরল সুদের ক্ষেত্রে কিন্তু সেম হয়। তো প্রথম বছরের ক্ষেত্রে কি হবে দেখো 8,000 টাকা রয়েছে পি এর মান, তারপরে রয়েছে 10%, আর এক বছরের জন্য যদি আমরা বের করি তাহলে দেখো 100 দুটো শূন্য এখানে এখানে কেটে গেল, অর্থাৎ 800 টাকা বেরোচ্ছে প্রথম মাসের প্রথম বছরের সুদ। তাহলে প্রথম বছরের সুদ 800 টাকা বেরোলো। তাহলে 800-র সাথে যদি 8,000 আমরা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, পরের বছরের আমরা সুদ আসলটা পেয়ে গেলাম। তাহলে সুদ আসল হচ্ছে 8,800 টাকা। ঠিক আছে, মানে দ্বিতীয় বছরের শুরুতে। তাহলে দ্বিতীয় বছর শুরুতে যদি এই টাকাটা হয় তাহলে এই টাকার ওপরে আবার তো চক্রবৃদ্ধি সুদ দেবে 10%-এ। ঠিক আছে, তাহলে এটার যদি আমরা করি তাহলে দুটো শূন্য দেখো কেটে যাচ্ছে, আর দুটো শূন্য কেটে গেলে 880 টাকা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে 880 টাকা চক্রবৃদ্ধির সুদ হবে। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 880 টাকা। এইভাবে করতে পারো। ঠিক আছে, প্রথম বছরের ক্ষেত্রে এবং প্রথম বছরে যে সুদটা বেরোলো সেটা কিন্তু তার সাথে 8,000 যোগ করে দেবে। কেন যোগ করলাম, কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল অর্থাৎ সুদ আসলটা নিয়ে তারপরে তার অঙ্কটা শুরু করতে হয়, তাই সুদ আসল দিয়ে এটা তার 10% করলাম, তাহলে দ্বিতীয় বছরেরটা 880 টাকা বেরোলো। ঠিক আছে, নেক্সট অঙ্কে দেখো আমরা কি করি। নেক্সট অঙ্কটা 2 দাগেরটা, এটা a:2 b:5, তার মানে a/2 ধরতে পারি আমরা, আর b/5 আমরা লিখতে পারি, আর c/8 আমরা লিখতে পারি। এটাকে পুরোটাকে কে ধরে নাও, তাহলে a এর মান হচ্ছে 2k, b এর মান হচ্ছে 5k, আর c এর মান হচ্ছে 8k। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম, কে এটা ধরেছি। এবার দেখো বলেছে a এর 50%, তাহলে a এর 50% মানে কি 50/100, আর 50/100 মানে কি হাফ হবে, 50/100 মানে হচ্ছে হাফ, আর a বলে দিয়েছে কত 2k, তাহলে 2k ইন্টু হাফ,
তাহলে 2 2 কেটে গেলে দেখো একটা কে পড়ে থাকবে শুধু। একইভাবে বি এর 20%, তাহলে 20% মানে 20/100। এখানে বি এর মান বলে দিয়েছে কত 5k, আর 20% মানে হচ্ছে আমরা যদি কাটাকুটি করি 1/5, তার মানে এখানেও 5 5 কেটে গিয়ে কি হবে। তার মানে আমরা দেখতে পেলাম প্রথম রাশিতে কে বেরোচ্ছে, দ্বিতীয় রাশিতেও কে বেরোচ্ছে, তাহলে আমরা জানি তৃতীয় রাশিতেও কে বেরোবে, কিন্তু এটা কত পার্সেন্ট সেটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, সি এর আমরা ধরে নিলাম x%, মানে x/100 ইকুয়াল টু এটা কে বেরোবে, তাই কে লিখে নিলাম আগে থেকেই। এবার কি করব, সি বলে দিয়েছে 8k ইন্টু x/100 সমান সমান কে। এবার আমরা কি করব, দেখো শুধু x এর মান যদি আমরা বের করি তাহলে এখানে কি পড়ে থাকবে, 100টা কে এর কাছে যাবে, তাহলে 100k বাই দিয়ে 8k, ঠিক আছে, এটা হবে। এবার দেখো কে কে কেটে যাচ্ছে, আর 100কে যদি 8 দিয়ে কাটাকুটি করি তাহলে 25/2 হচ্ছে। কাটাকুটি করে দেখবে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 25 100, 4 2 8। এবার 25/2কে যদি মিশ্র ভগ্নাংশ করো তাহলে 12.1/2, তাহলে তোমরা এখানে লিখবে 12.1/2%। ঠিক আছে, এটা কিন্তু আগেও একবার অঙ্কটা রিপিট হয়েছে, তো রিপিট অঙ্ক, এটা আবার করিয়ে দিলাম। দেখো নেক্সট অঙ্ক 3 দাগেটা কি বলছে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ব্যাস। এটা একদম ইজি। কেন ব্যাস হবে, দেখো এটা হচ্ছে তোমরা যদি একটা বৃত্ত আঁকো আর তার ভেতরে যদি একটা বর্গক্ষেত্র আঁকো, তাহলে দেখো যে কর্ণটা হচ্ছে সেটাই কিন্তু এর ব্যাস হচ্ছে, ঠিক আছে, কর্ণটা, সেই কারণে এখানে ব্যাস লিখলাম। 4 দাগেরটা দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। 4 দাগেরটা এটা একটু বড় অঙ্ক, কিন্তু এটা ধৈর্য দিয়ে দেখো কিভাবে হচ্ছে। দেখো cos থিটা বাই দিয়ে 1 প্লাস সাইন থিটা লেখা রয়েছে ইকুয়াল টু, এখানে কি লিখলাম x, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করতে পারি, উল্টে দিতে পারি। তাহলে বা দিয়ে আমরা কি করলাম 1 প্লাস সাইন থিটা লিখলাম, আর বাই দিয়ে আমরা লিখলাম হচ্ছে cos থিটা ইকুয়াল টু, আমরা এটাকে উল্টে দিতে পারি 1/x হবে। এবার দেখো 1/cos থিটা, এই যে 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, আর সাইন থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 1/x, ঠিক আছে। এবার দেখো একটা রিলেশন আমরা জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে sec থিটা প্লাস tan থিটা একবার, আবার sec থিটা মাইনাস দিয়ে tan থিটা আরেকবার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা sec থিটা প্লাস tan থিটার যে মানটা আমরা জানি 1/x, তাহলে এখানে বসিয়ে দিলাম 1/x, আর এখানে রয়েছে কি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এবার এটার যদি আমরা মান বের করি, মানে sec থিটা মাইনাস tan থিটা, এটা যদি মান বের করি তাহলে 1/xটা যদি এই পাশে যায় তাহলে শুধু x হয়ে যাবে, তার মানে শুধু x আমরা পেলাম। এবার দেখো sec থিটার যদি আমরা রিলেশন বের করি তাহলে 1/cos থিটা হয়, তাহলে 1/cos থিটা লিখলাম, আর মাইনাস দিয়ে এটা লিখবো হচ্ছে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x হলো, ঠিক আছে। এবার এটার আমাদের লসাগু করতে হবে, তাহলে লসাগু আমরা কি করে করব, দেখো জায়গা নেই এখানে, তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি। এখানে আমরা বাকি অঙ্কটা করব, আশা করি তোমরা এটা টুকে নিয়েছো। যদি না টুকে থাকো তাহলে ভিডিওটা আবার একবার এতে করে একটু পেছনের দিকে করে তারপরে আবার তোমরা ভিডিওটা দেখতে পারো। আমরা এটাতে এবার কি করব দেখো ভালো করে, 1/cos, cos মানে হচ্ছে এখানে লসাগু cos থিটা হবে, তাহলে 1 মাইনাস সাইন থিটা এখানে হয়ে যাচ্ছে ইকুয়াল টু x। এবার এটাকে যদি উল্টে দিই, মানে আবার অনন্যক যদি করি, মানে এটা উল্টে দিলাম, দেখো cos থিটা উপরে লিখলাম আর নিচে লিখলাম 1 মাইনাস সাইন থিটা, তাহলে এটাও কি হয়ে যাবে 1/x হয়ে যাবে, এবং এটাই আমাদেরকে বের করতে বলেছিল, তাহলে এর মান আমরা লিখবো 1/x, ঠিক আছে। তো অঙ্কটা একটু বুঝে করতে হবে, কারণ এটাও তোমরা প্রথমবার করছো। এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে তোমরা। চলে আসছি 5 দাগের অঙ্কটা। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, 6 ফুট লম্বা একটি মই 3 ফুট উচ্চতার একটি দেওয়ালে লাগানো আছে, মই ও ভূমির মধ্যে কোণ কত। তো দেখো এটা একটা মই এইভাবে লাগানো রয়েছে, এবং কোণ কত আমরা জানি না, তাই এটাকে ধরে নিলাম থিটা। আর মইটার দৈর্ঘ্য বলেছে 3 ফুট উচ্চতার একটি দেওয়ালে, তার মানে এটার উচ্চতা 3 ফুট আর এটা 6 ফুটের একটা মই, তাহলে এটা নামকরণ করে দিই ABC।
তাহলে এটার থেকে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে এখানে 3 আর ভূমি মানে হচ্ছে এখানে 6, তাহলে 3 আর 6 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল, আচ্ছা সরি ট্যান থিটা দিয়ে আমাদের এটা অঙ্কটা হবে না, এটা সাইন থিটা দিয়ে হবে। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, আর হাফ কততে হয়, সাইন 30 ডিগ্রিতে হয়। তো দুদিক থেকে সাইন সাইন কেটে গেলে থিটার মান আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে এখানে জাস্ট বসিয়ে দেবে, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এ দেখো এবার 6 দাগেরটা বলছে এই সংখ্যাগুলো মান কত, কোনটা বেশি বার রয়েছে। 8 দেখো একবার, দুবার, তারপর এখানে রয়েছে 3 বার, তাহলে 8 3 বার রয়েছে, তাহলে সংখ্যাগুরু মান 8 হবে। মানে যেটা বেশি বার থাকে সেটাকে আমরা সংখ্যাগুরু মান বলি। ঠিক আছে, চলে আসছি সত্য মিথ্যায়। দেখো 1 দাগেরটায়, বার্ষিক 10% হারে কিছু টাকার 20 বছরের সুদ আসলে কি 2/3 অংশ হবে। এটা আমাদেরকে কষে দেখতে হবে। কি করে কষে দেখবো, দেখো 100 টাকা নিলাম, ধরে নাও 100 টাকা। ঠিক আছে, মানে আসলটা 100 টাকা ধরে নিলাম, 10%-এর 20 বছরের জন্য বাই 100, তাহলে 100 কেটে যাচ্ছে, আর 20 দুগুণে 200, তাহলে 200 মানে হচ্ছে দ্বিগুণ টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 100 টাকা নিলে দ্বিগুণ টাকা হয়ে যাচ্ছে, তাহলে এই 2/3 অংশ হচ্ছে না কোনো কারণেই, তাই এই কারণের জন্য আমরা লিখবো হচ্ছে মিথ্যা। ঠিক আছে, দ্বিগুণ টাকা হয়ে যাচ্ছে, 2/3 অংশ হচ্ছে না। 2/3 অংশ তো অনেক ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 200 মানে হচ্ছে 100 টাকা ধরেছিলাম, তাই দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই কারণের জন্য আমরা মিথ্যা লিখলাম। 2 দাগেরটা দেখো কিভাবে করব। 2 দাগ বলছে এ সমানুপাতিক রয়েছে বি, আবার বি সমানুপাতিক রয়েছে সি। তাহলে আমরা এটা করতে পারি এ সমান সমান k1b, আবার বি সমান সমান k2c, এটা লিখতে পারি। এবার বি এর জায়গায় যদি মানটা বসিয়ে দিই, দেখো k1 k2c হয়ে যাবে, বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি এ সমানুপাতিক সি হচ্ছে, কারণ k1 k2 তো হচ্ছে একটা ধ্রুবক, তাই সমানুপাতিক সি দিয়ে আসছে। এখানে সি স্কোয়ার রয়েছে, এই কারণের জন্য এটা মিথ্যা লিখবো। যদি স্কোয়ারটা না থাকতো তাহলে সত্য হতো। ঠিক আছে, যেহেতু ওখানে একটা স্কোয়ার দিয়েছে, তাই এই কারণের জন্য এটা মিথ্যা হবে। 3 দাগেরটা দেখো, 3 দাগেরটা এখানে 3 দাগ দিলাম, এটা ছবিটা আঁকতে হবে। ছবিটা এঁকে নিয়ে আগে, এটা বলেছে যে একটি রম্বস রয়েছে, ধরে নাও এরকম একটা রম্বস রয়েছে। রম্বসটা হলো না, তারাও ঠিক করে আঁকি আবার। ধরে নাও এটা রম্বস। ঠিক আছে, তাহলে এই রম্বসটার কর্ণ দুটো টানা হয়েছে, ধরে নাও এটা কর্ণ একটা আর এটা একটা কর্ণ। এবার আমরা রম্বসটা কি করব, নামকরণ করব। ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তাহলে আমরা যে সূত্রটা জানি, ধরে নাও এখানে একটা নামকরণ করে দিলাম, এটা হচ্ছে ও দিয়ে দিলাম। ঠিক আছে, ও। তাহলে এটা যদি ও দিয়ে দিই আমরা, তাহলে এই যে আমাদের যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এসি রয়েছে, এসির অর্ধেক করতে পারি, মানে এসি বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। আবার বিডি বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, ইকুয়াল টু তো এ বি স্কোয়ার হবে। এই যে ত্রিভুজটার ক্ষেত্রে যেখানে রাইট দিলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তো এখানে তো 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাই এখানে আমরা কি করলাম, এই যে এসি তার অর্ধেক এটা, আর এই যে বিডি তার অর্ধেক এটা, এটা করলাম। এবার দেখো আমরা কি করব, এসি স্কোয়ার করতে পারি, আর 2 এর স্কোয়ার মানে 4, আর এটা বিডি স্কোয়ার করতে পারি, এটা 2 এর স্কোয়ার মানে 4, ইকুয়াল টু এ বি স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার লিখবো, বিডি স্কোয়ারের জায়গায় বিডি স্কোয়ার লিখবো, আর এটা হয়ে যাবে 4 এ বি স্কোয়ার। কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে দেখো 2 শুধু এ বি, তাহলে শুধু 2 এ বি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এই কারণের জন্য এটা মিথ্যা লিখবো। 3 দাগেরটাও মিথ্যা, মানে পরপর 3টে মিথ্যা হয়ে গেল। 4 দাগেরটা দেখো, 4 দাগেরটা মুছতে হবে, এটা মুছে দিচ্ছি পুরো। 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, বলছে সাইন 2 আলফা, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি সাইন 2 আলফা ইকুয়াল টু কজ আলফা। তাহলে সাইন 2 আলফা ইকুয়াল টু কজ আলফা, এটাকে যদি আমরা পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করি, তাহলে সাইন 2 আলফা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হবে।
সাইন সাইন দুদিক থেকে উঠে গেলে 2 আলফা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, আর 2 আলফার সাথে আলফা করলে হচ্ছে 3 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। আর শুধু আলফা 90 থেকে 3 দিয়ে যদি ভাগ করি, 90 কে 3 দিয়ে, তাহলে 3 30 90, তাহলে আলফার মান পেয়ে গেলাম 30, কিন্তু এখানে আলফার মান চেয়েছে 45, তাহলে এই কারণের জন্য এটা মিথ্যা লিখবো। তাহলে এখানে টোটাল 4টে মিথ্যা হয়ে গেল। 5 দাগেরটা বলেছে যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ সমান থাকে, দেখো যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ সমান থাকে এবং উচ্চতা যদি দ্বিগুণ হয় তাহলে তার কি 100% বৃদ্ধি পাচ্ছে? শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 লিখবো, পাই লিখবো, আর স্কোয়ার লিখবো ইন্টু এইচ, এইচ এর জায়গায় বলেছে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 2h হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর দ্বিগুণ মানেই হচ্ছে কত? 100%, ঠিক আছে, এটা মাথায় রাখবে, দ্বিগুণ মানেই কিন্তু 100%, দ্বিগুণ কথাটার মানেই হচ্ছে 100%, এটা অনেকে জানে না, তো এই কারণের জন্য এটা সত্য হবে। তো এতক্ষণ পরে একটা সত্য আমরা পেলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে দিয়েছে হচ্ছে সংখ্যাগুলোর মধ্যমা কত। মধ্যমা বের করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সাজাতে হবে। তাহলে 6 দাগের অঙ্কগুলো যদি সাজাই পর পর তাহলে কি আসছে প্রথমে দেখি, 10 12 14 15 18 20, আচ্ছা এটা তো সাজানোই আছে, তাহলে 100 থেকে 10 কেটে দাও, 12 থেকে 100 কেটে দাও, 24 14 কেটে দাও, 15 থেকে 22 কেটে দাও, পড়ে থাকছে 18 আর 20, 18 20কে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাচ্ছে 38/2, আর 38কে 2 দিয়ে ভাগ করলে 19 দুগুণে 38, তাহলে 19 অ্যান্সার আসছে, যে কারণের জন্য এটা আমরা লিখবো হচ্ছে মিথ্যা। তাহলে এই পুরো সত্য মিথ্যায় মিথ্যার পরিমাণটা বেশি সত্যর থেকে। 4 দাগের 1 অঙ্কটা দেখো কি বলছে, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। 4 দাগের 1 দেখো, আমি এটা একটু শর্টকাটে করাবো, তোমরা একটু লিখে লিখে করো কারণ 2 মার্কসের রয়েছে। তো এখানে আসলটা বলে দিয়েছে হচ্ছে 5, তার মানে আমরা এখানে পি সমান সমান লিখতে পারি হচ্ছে 5x টাকা, ঠিক আছে। আর 5 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে পি প্লাস আই, সেটা বলে দিয়েছে কত? 6x টাকা, এটা আমরা লিখে নিলাম। আর এখানে টি বলে দিয়েছে কত বছর? 5 বছর, এটাও আমরা লিখে নিলাম। এবার আমরা মেন সূত্র কি জানি, আই ইকুয়াল টু PRT/100, এটা হচ্ছে মেন সূত্র। এবার এখান থেকে আমরা কি করব, আয়ের জায়গায় আয় বসিয়ে দেবো, আয়ের জায়গায়, আচ্ছা আই তো বের করে রাখিনি, আই কিন্তু বেরোবে হচ্ছে 6x থেকে 5x বিয়োগ অর্থাৎ x টাকা, এটা হবে আই মানে সুদটা। তার মানে x ইকুয়াল টু পি এর মান হচ্ছে 5x ইন্টু আর এর জায়গায় আমরা আর লিখবো, আর টি এর জায়গায় বলে দিয়েছে 5 বছর, বাই দিয়ে 100, তাহলে 5 দিয়ে 100 কাটাকুটি করলে 20 হয়, আর 5 দিয়ে আবার 20কে কাটাকুটি করলে হয় 4, তাহলে আর এর মান আমরা পাচ্ছি হচ্ছে 4%, এখানে xও কেটে যাচ্ছে কিন্তু, তাহলে 4% হচ্ছে উত্তর, ঠিক আছে। তোমরা লিখবে এখানে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4%। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটাই, দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 2 দাগেরটা কি বলছে, এ ও বি এর কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লাভ 630 টাকা, বি এর মূলধন কত? তো আমরা প্রথমে ধরে নিচ্ছি বি এর যে মূলধনটা সেটা হচ্ছে x টাকা, এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে বি এর লাভ কত হবে বা লভ্যাংশ কত হবে, আমি লাভ বলে লিখছি, বি এর লাভ কত হবে, 1050 টাকা থেকে যদি 630 টাকা বিয়োগ যায়, যেহেতু 630 টাকা এর লাভ তাই 630 বিয়োগ করলাম, তাহলে শূন্য হবে, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, আর 6 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 420 টাকা। এবার দেখো আমরা জানি মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সমান হয়, তাহলে মূলধনের অনুপাত এর মূলধন কত ছিল? 900 টাকা, বাই দিয়ে এর বি এর মূলধন হচ্ছে কত? বি এর মূলধন x টাকা, তাই 900/x, আর এর লাভ হচ্ছে 630 টাকা, আর বি এর লাভ হচ্ছে 420 টাকা। তাহলে x এর মান আমরা কি করে বের করব, 900 গুণ 420, আর বাই দিয়ে আমরা করব হচ্ছে 630, ঠিক আছে, এটা আমরা করব। তো এটা কাটাকুটি যাচ্ছে, দেখো শূন্য, এটা শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, এটা 3 দুগুণে 6, 3 একে 3, এটা যাচ্ছে 30, এটা যাচ্ছে 21কে 42 মানে 2 অর্থাৎ 20, তাহলে x এর মান আমরা পাচ্ছি 3 দুগুণে 6 মানে 600 টাকা, ঠিক আছে।
তো তোমরা লিখে দেবে বি এর মূলধন হচ্ছে 600 টাকা। এটা আরেকবার রিপিট হয়েছিল এই অঙ্কটা। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। 3 দাগের অঙ্কটা দেখো কিভাবে আমরা করব। 3 দাগের অঙ্কটা করার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে যে এই যে এক্স এর যে আমরা মান বের করি সেটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই দিয়ে 2a, এটা হচ্ছে মেন সূত্র। এবার এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। ঠিক আছে, অঙ্কটা একটু পড়ে নেবে তোমরা। a প্লাস বি প্লাস সি, এই যে দেখো এখানে বলে দিয়েছে হচ্ছে 0। এবার এখান থেকে যদি আমরা বি এর মান বের করি তাহলে মাইনাস দিয়ে এখানে কি হয়ে যাবে? a প্লাস সি হয়ে যাবে। আর a প্লাস সি কেন হলো? কারণ a আর সিটা ওই পাশে গেছে তাই। ঠিক আছে, মানে ডান দিকে গেছে। এবার আমরা কি করব? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো। তাহলে মাইনাস এ স্কোয়ার করলে তো প্লাস হয়ে যায়, আর a প্লাস সি এটার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4ac। বুঝতে পারলাম? তাহলে বি এর মান যদি এটা স্কোয়ার করে দাও, আমি এখানে বি স্কোয়ার নয় করে দিচ্ছি, বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার করলে প্লাস হয়, আর a প্লাস সি হোল স্কোয়ার হয়ে যায়, তাই এইটা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো এক্স ইকুয়াল টু মাইনাস বি, আচ্ছা দাঁড়াও এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেল, এখানে বাই দিয়ে আমরা লিখলাম না, এটা হয়ে যাবে 2a। এবার এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে এটা পুরোটা একটা ডাইরেক্ট সূত্র, সূত্র হচ্ছে a মাইনাস সি তার হোল স্কোয়ারের। ঠিক আছে, a মাইনাস সি হোল স্কোয়ার, সূত্রটা আমি তাও লিখে দিচ্ছি, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে মেন সূত্র, এটা সূত্র বলতে পারো, স্টার্ট দিলাম। এবার স্কোয়ারের মানে রুটের মধ্যে যদি কোনো স্কোয়ার থাকে তাহলে সেটা উঠে যাবে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস a মাইনাস সি বাই দিয়ে 2a হচ্ছে। তাহলে আমরা এটা একবার প্লাস ধরে করতে পারি, একবার মাইনাস ধরে করতে পারি। তাহলে প্লাস ধরে যদি আমরা করি তাহলে আমাদের আসবে কি? মাইনাস বি প্লাস a মাইনাস সি বাই দিয়ে 2a। আরেকটা এক্স এর মান আসবে মাইনাস বি মাইনাস এ প্লাস সি বাই দিয়ে 2a। তাহলে দেখো আমরা দুটোই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো রুট দিয়ে আসছে না, এটাও কোনো রুটের সংখ্যা নেই, এটাও কোনো রুটের সংখ্যা নেই, তাই আমরা এটা বলতে পারি হচ্ছে মূলদ সংখ্যা। বীজদ্বয় হচ্ছে মূলদ সংখ্যা, জাস্ট এটা উত্তর লিখে দিলেই হবে। ঠিক আছে, মূলদ সংখ্যা মানে হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। দেখো এটাতে লব রয়েছে আর একটা হর রয়েছে, এটারও লব রয়েছে হর রয়েছে, তাই পি বাই কিউ আকারে যেটা লেখা যায় তাকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা, তাই এটা মূলদ সংখ্যা লিখবো। অমূলদ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যাতে একটা রুট থাকবে কিন্তু এখানে কোনো রুট বেরোচ্ছে না, তাই। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলে আসছি আমরা 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের অঙ্কটাতে প্রথমে বলে দিয়েছে সমীকরণটা টুকে নিলাম, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদেরকে মেন যেটা বের করতে হবে, একবার আলফা প্লাস বিটার মান বের করতে হবে যার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর একটা বের করতে হবে আলফা বিটা যার সূত্র হচ্ছে সি বাই এ। এবার দেখো বি বাই এ মানেটা কি? মাইনাস বি বাই এ মানে কি? এখানে আমরা জানি এটাকে এ বলে, এটাকে বি বলে, আর এটাকে সি বলে। তাহলে মাইনাস বি বাই এ মানে এখানে মাইনাস রয়েছে আর এখানেও -2 রয়েছে, এটাও -2, আর এর মান 5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 2/5 হচ্ছে প্লাসে। আর এটা সি বাই এ, সি এর মান 3 আর এর মান হচ্ছে 5, তাই 3/5। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান পেলাম 2/5 আর আলফা বিটার মান পেলাম হচ্ছে 3/5। এবার যদি মেন অঙ্কটায় আমরা আসি, দেখো মেন অঙ্ক মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, সরি এটা এরকম তো দেয়নি, আলফা স্কোয়ার বাই বিটা আর প্লাস দিয়ে বিটা স্কোয়ার বাই আলফা, এটা দিয়েছে। এবার এটার যদি আমরা লসাগু করি তাহলে আলফা বিটা হবে আর উপরে হয়ে যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব। এবার এটার যদি সূত্র আমরা ফেলি তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হলো। এবার বাই দিয়ে আমরা এটা লিখতে পারি আলফা বিটা। এবার এটার মান বসিয়ে দাও, এটার মান আলফা প্লাস বিটার মান 2/5, তাহলে 2 এর কিউব করলে 8 আর 5 এর কিউব করলে 125, মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 3/5 আর ইন্টু দিয়ে আবার 2/5, আর নিচে বাই দিয়ে রয়েছে কত? আলফা বিটা, অর্থাৎ 3/5 আবার নিচে বসবে। ঠিক আছে, এবার আমরা কি করব? নিচের লাইনে দেখো
ওপরে যদি করো তাহলে 8/125 রয়েছে, আর তার পাশে রয়েছে 3 3 9 আর 9 2 18, তার মানে 18/25। আর নিচে যেটা রয়েছে সেটা নিচেই থাকবে 3/5। এবার দেখো ওপরে যদি লসাগু করো তাহলে ওপরের লসাগুটা কত হচ্ছে, 125 হচ্ছে, আর এটা হয়ে যাবে 25। 125কে 25 মানে হচ্ছে 5, 5 দিয়ে 18কে গুণ করলে 5 18 90, ইনটু দিয়ে এটা উল্টে যাবে, মানে 5/3 হয়ে যাবে। তার মানে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে -72 বাই দিয়ে 125 আসছে, আর গুণ চিহ্ন দিয়ে এটা 5/3 আসছে। তাহলে 5 দিয়ে 125কে কাটাকুটি করলে কত হয়, 25। তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি -72 বাই 3 25-এ 75। দাঁড়াও কিছু একটা ভুল হয়ে গেল, আর 90 থেকে 8 বাদ দিলে হচ্ছে 82 হয়। দাঁড়াও 82 হবে, এটা 82 হবে, 82, এটা মিস্টেক হয়ে গেছিল, এটা 82 হবে। -82/75 বেরোচ্ছে অঙ্কটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। এবার চলে আসছি 5 দাগের অঙ্কটা। দেখো 5 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, বলেছে ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি আর OD-টা হচ্ছে 8 সেমি এবং OA 5 সেমি। OC দৈর্ঘ্য কত, এটা বহুবার রিপিট হয়েছে, এটা স্টার দিয়ে রাখবে তোমরা বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার হয়ে গেল এটা। তো দেখো এখানে ছবিটা দিয়ে দিয়েছে, যে এখানে O, এটা 5 সেমি, এটা 6 সেমি, এটা 8 সেমি। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে OC-র মান, মানে এতটুকুর মান। এতটুকুর মান আমরা কি করে বের করব, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এই 8 স্কোয়ার প্লাস দিয়ে 6 স্কোয়ার, এটা থেকে 5 স্কোয়ার বিয়োগ করে দেবো। ঠিক আছে, কেন করছি এটা পুরো অঙ্কটা করলে বুঝতে পারবে, অনেকবার বুঝিয়েছি এটা। দেখো 8 স্কোয়ার তারপরে প্লাস দিয়ে 6 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার আমরা জানি 64 আর 6 স্কোয়ার 36, 64 আর 36 হচ্ছে 100। 100 থেকে 5 স্কোয়ার অর্থাৎ 25 বাদ দিলে 75 আর 75 মানে হচ্ছে 5√3। ঠিক আছে, যেহেতু OC-র মান বের করতে হবে, এখানটা স্কোয়ার করা হয়েছিল, তাই OC যদি বের করি তাহলে √75 হবে, আর √75 করলে 5√3 বেরোবে। এটা দেখে নিয়ে অঙ্কটা বহুবার করিয়েছি, তাই সময় নষ্ট করছি না আমি এটাতে। 6 দাগেরটা দেখো, ত্রিভুজ ABC সমকোণী রয়েছে, তাহলে আমরা ত্রিভুজ একটা এঁকে নেবো 6 দাগের। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, এখান থেকে একটা ডি রয়েছে, এখানে বলে দিয়েছে এটা A, এটা B, এটা C, আর B কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। AB-র মান বলে দিয়েছে 3 আর BC-র মান বলে দিয়েছে 4। তাহলে AC-র মান আমরা কি করে বের করবো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে দেবো। তাহলে 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, 9 16 25, 25 মানে হচ্ছে 5 একক, মানে 5 সেন্টিমিটার অতিভুজের মান বেরোলো। এবার দেখো মেন যে সূত্রটা, এটা সূত্র জানা কিন্তু খুবই দরকার, এটাও কিন্তু বহুবার করিয়েছি। সূত্র হচ্ছে যদি আমরা BD-র মান বের করি তাহলে মেন সূত্র হচ্ছে AB ইন্টু BC বাই দিয়ে AC হবে। ঠিক আছে, AB ইন্টু BC বাই দিয়ে AC। এবার AB-র মান আমরা জানি কত, AB-র মান 3, BC-র মান আমরা কত জানি 4, আর বাই দিয়ে AC-র মান হচ্ছে 5। তাহলে 3 4 12/5, 12/5 কত হয়, 5 2 10 আর 4 5 20, মানে 2.4 সেন্টিমিটার বেরোবে। ঠিক আছে, এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 7 দাগেরটা, 7 দাগেরটা একটা বড় গোল রয়েছে আর একটা কি রয়েছে, ছোট গোল রয়েছে। তো এর কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্বটা সেটা বলে দিয়েছে 13, আর এর যে স্পর্শকটা সেটা বলে দিয়েছে কত, স্পর্শক চেয়েছে, তাহলে এটার থেকে এর ব্যাসার্ধ আর এটার থেকে এর ব্যাসার্ধ বের করতে হবে। আর এখান থেকে একটা সোজা দাগ যাবে হচ্ছে এখানে। ঠিক আছে, ছবিটা ভালো করে হয়নি, ছবিটা আবার আঁকছি, দাঁড়াও। ছবিটা হচ্ছে একটা বড় গোল রয়েছে এটা, আর এখানে একটা রয়েছে হচ্ছে ছোট্ট একটা গোল রয়েছে। এবার এই দুটোর স্পর্শক আঁকতে বলেছে, আর এটা হচ্ছে এর কেন্দ্র আর এটা হচ্ছে এর কেন্দ্র। তাহলে এটার কেন্দ্র এখান থেকে এই পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে এর, আর এটা হচ্ছে এর ব্যাসার্ধ। এবার দেখো এখান থেকে আরেকটা দাগ যাচ্ছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের মধ্যে, এখান থেকে এতটা।
ঠিক আছে, কারণ এটা আর এই দাগটা সেম, এই দাগটা সেম, ঠিক আছে, একটু বেঁকে গেছে কিন্তু সেম, মানে এটা যদি 13 হয় তাহলে এর ওপরেরটাও 13 সেন্টিমিটার হবে। আর এই পুরোটা বলে দিয়েছে, নামকরণ করে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। দেখো প্রথমে যেটা লিখেছি এ বির যা মান এখানে ই সিরও তাই মান, মানে 13 সেন্টিমিটার, ঠিক আছে। আর এ থেকে ডি পর্যন্ত বলে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার, আর এ থেকে ই পর্যন্ত এটার মান বলে দিয়েছে কত, এ থেকে ই যেটা সেটাই কিন্তু বি থেকে সি, হ্যাঁ, সেটার মান বলে দিয়েছে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এ ই আর বি সি একই দেখতে, এ থেকে ই এর যা মান আর বি থেকে সি এর যা মান একই দেখতে, শুধু ছবিটা এখানে বেঁকে গেছে, এটা স্ট্রেট হতো। এবার দেখো ইডির যদি মান আমরা বের করি, ইডি, তাহলে ইডির মান 8 থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার বেরোবে। আর আমরা জানি এখানে যে ডি কোণটা রয়েছে সেটা 90 ডিগ্রি, তাহলে আমরা ইডিসি এটা বলতে পারি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ইডিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো ইডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যদি ডিসির মান বের করতে চাই, ডিসিটা কিন্তু লম্ব, তাহলে লম্ব বের করতে গেলে তার অতিভুজ থেকে মানে 13 স্কোয়ারের থেকে আমাকে 5 স্কোয়ার বিয়োগ করতে হবে, ঠিক আছে। এই যে 13 তার থেকে এটা হচ্ছে 5, এখানে লিখে দিলাম এটা 5 বিয়োগ করতে হবে 5 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার 169 আর 5 স্কোয়ার 25, তাহলে 169 থেকে 25 বাদ দিলে 144 হয়, আর 144 মানে 144 মানে হচ্ছে 12, তাহলে 12 সেমি হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এটাও কিন্তু মোস্ট ওয়ান্টেড অঙ্ক, এটা বহুবার কিন্তু এবিটিএতেও ছিল, আবার পর্ষদের টেস্ট পেপারেও রয়েছে এই অঙ্কটা, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 8 দাগের অঙ্কটা, এটা মুছে দিচ্ছি। দেখো 8 দাগের অঙ্কটা বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান। তাহলে আমরা 8 দাগের অঙ্কটা কি করব, দেখো 12 ঘন্টায় কোণ উৎপন্ন হয়, কোণ উৎপন্ন লেখা হলো না, কোণ উৎপন্ন করে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, ঠিক আছে, 180 মানে মাথায় রাখবে 2 পাই 12 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত, 2 পাই বাই দিয়ে 12 হয়ে যাবে, কাটাকুটি করলে পাই বাই 6 হবে, ঠিক আছে। তাহলে পাই বাই 6 হচ্ছে অঙ্কটা অ্যান্সার, জাস্ট এইটুকুনি লাইন করলেই হয়ে যাবে, ঠিক আছে। 180 কিন্তু মাথায় রাখবে, ঘড়ির কাঁটা 1 ঘন্টা পুরো 180 ডিগ্রি ঘোরে, পুরোটা কাঁটা ঘোরে, পুরো রাউন্ডে ঘোরে, তাই 1 ঘন্টা বলেছে, তাই এটা আচ্ছা 180 কেন বলছি, ধর এটা ভুল বললাম, 180 নয় 360 ডিগ্রি, যেহেতু ঘড়ির কাঁটাটা পুরো গোল করে ঘুরছে, মানে 12 থেকে আবার 12তে আসতে পুরো গোল করে ঘুরলে তো 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, ঠিক আছে, মানে 180 দ্বিগুণ, ঠিক আছে, আমি এটা ভুল বললাম বারবার, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, সেটার থেকে এই পাই বাই 6 এসছে 1 ঘন্টায় কতটা কোণ উৎপন্ন করবে। যদি এমনি নর্মাল প্রশ্ন আসে যে 1 ঘন্টা কত ডিগ্রি কোণ তৈরি করে, ডিগ্রিতে হলে কিন্তু 30 ডিগ্রি অ্যান্সার হতো, ঠিক আছে। মাথায় রাখবে যে 1 ঘন্টা মানে হচ্ছে 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে হচ্ছে 1 দাগ থেকে 2 দাগ, যেমন ঘড়ির এটা 12, তো 12 ধর এটা 1, তার মানে 12 আর 1-এর মধ্যে যে কোণটা, এই যে কেকের মতন যে কোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু 30 ডিগ্রির কোণ তৈরি হয়, প্রত্যেকটা 1 ঘন্টায় 30 ডিগ্রি করে কোণ তৈরি করে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো 9 দাগেরটা। 9 দাগের অঙ্কটা কিন্তু বহুবার হয়েছে, কি করে করব, tan 4 থিটা ডট দিয়ে tan 6 থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা tan 4 থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/tan 6 থিটা, এটা লিখতে পারি, আর 1/tan 6 থিটা মানে হচ্ছে cot 6 থিটা, এটা লিখতে পারি। এবার দেখো tan 4 থিটার জায়গায় 4 থিটা থাকবে, আর এটা হয়ে যাবে পূরক কোণ অনুযায়ী tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, tan উঠে যাচ্ছে, তাহলে 4 থিটা প্লাস দিয়ে 6 থিটা হবে ইকুয়াল টু 90 ডিগ্রি, 4 আর 6 হয়ে যাবে 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে 9 ডিগ্রি, ঠিক আছে। এখানে থিটার মান জানতে চেয়েছিল, তাহলে শুধু থিটার মান আমরা পেলাম কত, 9 ডিগ্রি, এটা তোমরা উত্তরে লিখে দেবে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো 10 দাগেরটা। 10 দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত। প্রথমে আমাদেরকে আগে ব্যাসার্ধ বের করতে হবে, তো সূত্র কি, 1/3 পাই r স্কোয়ার h, h মানে হচ্ছে 12, আর এটা বলে দিয়েছে 100 পাই,
তাহলে পাই পাই কেটে যাচ্ছে, 3 দিয়ে 12কে কাটলে হচ্ছে 4। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100কে 4 দিয়ে আবার কাটাকুটি করলে হয় 25। তার মানে আর এর মান আমরা পেয়ে গেলাম 5 একক। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম আর। এবার এল এর মান বের করতে হবে। এল এর সূত্র হচ্ছে আর এ স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার রুট ওভারের মধ্যে। তাহলে আর এ স্কোয়ার মানে হচ্ছে 25 আর এইচ এ স্কোয়ার 12 স্কোয়ার মানে হচ্ছে 144। 144 আর 125 হলে 169 আর 169 হলে 13 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার অঙ্কটার তোমরা লিখে নেবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো নেক্সট অঙ্ক, এটা মুছে দিই। 11 দাগেরটা। 11 দাগেরটা বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r1 স্কোয়ার বাই দিয়ে 4 পাই r2 স্কোয়ার। এটার অনুপাত বলে দিয়েছে 1/4। তাহলে 4 পাই তো কেটে গেল, তাহলে r1 বাই r2 এটা যদি বর্গমূল করি তাহলে 1/2 বেরোচ্ছে। এবার বলেছে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে আয়তনের সূত্র হচ্ছে, যেহেতু গোলক বলেছে তাই 4/3 পাই r1 কিউব হবে, আর এটা হয়ে যাবে 4/3 পাই r2 কিউব হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো r1 কিউব বাই r2 কিউব হচ্ছে। তাহলে r1 বাই r2 মানে তো আমরা জানি হাফ, তার হাফের কিউব। হাফের কিউব মানে হচ্ছে 1/8 আর 1/8 মানে হচ্ছে 1:8। তাহলে 1:8 হচ্ছে অঙ্কটার অ্যান্সার, তোমরা করে নেবে। চলে আসছি পরের অঙ্কটায়। দেখো 12 দাগের অঙ্কটা, এটা বহুবার করিয়েছি। এটাকে বলা হয় এ আর এটাকে বলা হয় এইচ। তাহলে এক্স বার ইকুয়াল টু এ প্লাস, এ মানে হচ্ছে এখানে কত 35, তার মানে 35 প্লাস সামেশন এফ আই, মানে এটা উপরে বসবে এফ আই ইউআইটা, আর শুধু এফ আই যেটা সেটা নিচে বসে, আর ইনটু দিয়ে এইচ। এইচ মানে হচ্ছে 10। 0 0 কেটে গেল, 5 6 30, আর 5 থেকে 35 যদি যোগ করি মানে 35 আর 5 হয়ে যাবে 40। তো এই অঙ্কটার অ্যান্সার এটাই হবে 40। তো এই গেল হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠের এই কোশ্চেন পেপারটা, অঙ্কের সমাধান করিয়ে দিলাম পুরো এমসিকিউ আর এসিকিউ গুলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে বা এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যাতে বন্ধুরাও করতে পারে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।